দুটো রাস্তা দুদিকে চলে গেছে, আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। কোনো লোক নেই এখানে, এখানে সমস্ত লোকেরা স্কেট করে নামছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, তবে এখানে স্নোফল শুরু হয়ে গেছে। হ্যাঁ চলো আস্তে আস্তে, স্লেজ গাড়ি করে আসছে। আর গুলমার্গে রাস্তায় ওঠার পরেই এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, চারিদিকে রাস্তায় বরফ জমে আছে, দেখুন একবার। কাশ্মীরের এই সিরিজের গত পর্বে আমি দেখিয়েছিলাম শ্রীনগরে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল, আর এই পর্বে আমি দেখাবো শ্রীনগর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এমন একটা জায়গা যেখানে রয়েছে শুধুই বরফের আধিপত্য। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমাদের শ্রীনগরে দ্বিতীয় দিন, আর আমরা আজকে যাব শ্রীনগর থেকে গুলমার্গ। এখন বাজে সকাল 8:45 মতন। আমাদের গাড়ি একটু বাদেই ছাড়বে, আমাদের ব্রেকফাস্টের প্যাকিং চলছে আসলে। এখন বাজে 9:54, আর আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল আমাদের শ্রীনগরের হোটেল, আর আমরা আজকে যাচ্ছি গুলমার্গে। আর এখন শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের একটু বেরোতে দেরি হলো, ওই হোটেলের রুম টুম একটু চেঞ্জ হচ্ছিল, ওই জন্য একটু দেরি হলো, নাহলে আমরা আর একটু 1 ঘন্টা আগে বেরিয়ে যেতে পারতাম। আমরা প্যাকিং করে নিয়েছি ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট গাড়িতেই সেরে নেবো, আর লাঞ্চটাও আমরা প্যাকিং করে নিয়েছি, ওটাও আমরা কোথাও একটা বসে খেয়ে নেবো। কিতনা দের লাগেগা গুলমার্গ? गुलमर्ग लगेगा 2-2.5 घंटा। আচ্ছা, 2.5 ঘন্টা মতো লাগতে পারে আমাদের গুলমার্গ। টানমার্গ যেতে না, টানমার্গ। टानमर्ग होते हो वहाँ। अच्छा, टानमार्ग से हमको ये करना पड़ेगा, शेयरिंग कार करना पड़ेगा। हाँ शेयरिंग। আচ্ছা, টানমার্গ থেকে কিন্তু আমাদের গুলমার্গ 18 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স আছে। টানমার্গ যেতেও 2 ঘন্টা লাগবে এখান থেকে। সবাই আছে, সবাই একটু হাত দেখিয়ে দাও। হ্যাঁ, আমরা এখন কাশ্মীর সিটির মূল জায়গায় আছি, যেটাকে বলে লাল চক। লাল চক সামনেই আসছে। ও ওই যে সামনে ঘন্টাঘর, আর এটা হচ্ছে পুরো লাল চক মার্কেট। শ্রীনগরের প্রাণকেন্দ্র এই লাল চক মার্কেটে পাওয়া যায় সমস্ত রকমের লোকাল জিনিসপত্র, যেমন হাতে তৈরি কার্পেট, ড্রাই ফ্রুটস, পোশাক আশাক, সুভেনিয়ার সহ প্রায় সব কিছুই। বিশেষত সন্ধেবেলায় এই মার্কেট হয়ে ওঠে দারুণ জমজমাট। লাল চক মার্কেট পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল বরফের খোঁজে গুলমার্গের পথে। মার্চের মাঝামাঝি সময় শ্রীনগর শহরে বরফের দেখা না মিললেও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় থাকা গুলমার্গ তখনও ছিল সাদা বরফে মোড়া। দূরে দেখা যাচ্ছে বরফ আবৃত পাহাড়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে টানমার্গের পথে। আমরা এখন পেরোচ্ছি গেটওয়ে অফ গুলমার্গ। আর অনেক বছর আগে এই গুলমার্গের নাম ছিল গৌরীমার্গ, মানে দেবী পার্বতীর পথ। পরে কাশ্মীরের সুলতান ইউসুফ শাহ চক এই জায়গার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে তার নাম রাখেন গুলমার্গ, মানে ফুলের উপত্যকা। এই যে আপেল বাগানের এই অবস্থা, ये আপেল বাগান है। हाँ एप्पल गार्डन। এখন আমরা আছি মাগাম বলে একটা জায়গায়। এখান থেকে টানমার্গের দূরত্ব 16 কিলোমিটার, আর যেতে মোটামুটি টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। ওখান থেকে আমরা আর একটা গাড়ি নিয়ে যাব গুলমার্গ। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা আপেল বাগানগুলিতে এখন আর কোনো পাতা নেই। শীতের কারণে সব পাতাই ঝরে গেছে। আবার এপ্রিল মে মাস নাগাদ নতুন পাতা হবে। আর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ যদি আপনারা আসেন, তাহলে এই গাছগুলোতেই আবার আপেল দেখতে পাবেন। এখান থেকে আমাদের গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এখান থেকে স্লোপিংটা মেনলি শুরু হচ্ছে গুলমার্গে।
সাধারণত রাস্তায় বরফ থাকলে স্থানীয় প্রশাসন টার্নমার্ক থেকেই চাকাতে চেন পরানো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউ করে না, কিন্তু রাস্তা ক্লিয়ার থাকলে আর সেই বাধ্যবাধকতা থাকে না। যাই হোক, সৌভাগ্যবশত আমাদের আর গাড়ি পাল্টাতে হলো না, নিজেদের গাড়ি করেই আমরা চললাম বরফের দর্শনে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গুলমার্গের উদ্দেশ্যে। টার্নমার্ক থেকে আর কোনো গাড়ি আমাদের ভাড়া নিতে হয়নি, আমাদের গাড়ি যেতে দিচ্ছে। আর গুলমার্গে রাস্তায় ওঠার পরেই এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, চারিদিকে রাস্তায় বরফ জমে আছে, দেখুন একবার। বরফ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ঠান্ডাও লাগছে, অতটা নয়। এখন বাজছে 11:55। একবার দেখুন জায়গাটা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা যত উপরের দিকে উঠতে লাগলাম, ততই চারপাশের বরফের পরিমাণ বাড়তে শুরু করলো। এনারা বলছেন এনারাও আজকে প্রথম যাচ্ছেন, কারণ এতদিন কোনো গাড়ি উপরে যেতে দেয়নি, বড় গাড়ি সব ভাড়া করে যেতে হয়েছে। আজকেই প্রথম গুলমার্গের পথে আমাদের গাড়ি রওনা দিল, মানে বড় গাড়িকে ছাড়লো প্রথম। আর এখানে কিন্তু কোনো মোবাইলের নেটওয়ার্কও নেই, উপরে পাওয়া যাবে কিনা জানি না, তবে এখানে মোবাইলের কোনো কভারেজ নেই নেটওয়ার্কে। গুলমার্গে সাধারণত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে বেশি তুষারপাত হয়, তাই এই সময় পুরো এলাকা সাদা বরফে ঢেকে থাকে। এপ্রিল মে মাস নাগাদ বরফ গলতে শুরু করে, আর সেপ্টেম্বরে পুরো উপত্যকা আবার সবুজে ভরে ওঠে। জম্মু অ্যান্ড কাশ্মীর ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েলকামস ইউ টু গুলমার্গ, দি মিডো অফ ফ্লাওয়ার্স। এইটা একটা রাস্তা, আর এদিকে একটা রাস্তা ডান দিকে চলে গেল। ওরা ডান দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি গুলমার্গে। গুলমার্গে কিন্তু প্রচণ্ড বরফ, নতুন স্নোফল হয়েছে পরশুদিন। আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে, আর এখানে প্রচুর বরফ। আমরা এখন গাড়ি থেকে নামলাম এই জাস্ট। বাকি সব আমাদের গ্রুপ মেম্বার যারা আছে সবাই কিন্তু কেউ কেউ গুলমার্গে এনজয় করছে, আর কেউ কেউ গন্ডোলার দিকে এগোচ্ছে। কিন্তু আমরা যেহেতু গন্ডোলার টিকিট পাইনি, আমরা কিন্তু ট্রেক করে ওঠার চেষ্টা করব ফার্স্ট ফেজ অবধি। আর এই হচ্ছে, একবার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি গুলমার্গে এসে আমরা কেমন ভিউ পাচ্ছি। এই হচ্ছে ভিউ। এইখানে পুরো গাড়ি স্ট্যান্ড হয়েছে, আমাদের পার্কিং হয়েছে এখান দিয়ে। আর এইখানে এই যে মন্দির, যেটা কিন্তু আমি আগের বার এসে পুরো সবুজ ফিল্ড দেখেছিলাম, এখন সেটা কিন্তু পুরো সাদা ভর্তি হয়ে গেছে, বরফে ভর্তি। এখন বাজে হচ্ছে 12:50, আর গুলমার্গের টেম্পারেচার বলছে এখন 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা গামবুট পরে নিলাম, এখানে শুধু গামবুটটা পরে নিলাম, কারণ আমাদের এমনি জুতো এমনি জামা কাপড় আছে, তো দুটো আমাদের নিচ্ছে 150 টাকা জোড়া। আমরা এখন চলে এসেছি, এই যে আই লাভ গুলমার্গ লেখা আছে এই পয়েন্টে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গন্ডোলার দিকে চলে যাচ্ছে, ওয়ে টু গন্ডোলা লেখা আছে। আমাদের অ্যাকচুয়ালি টিকিট ছিল 20 তারিখে, আমাদের কিছু ট্রাভেল প্ল্যান চেঞ্জ হয়েছিল, ওই জন্য আমাদের সেটা 19 তারিখে এসে আমাদের দাঁড়িয়েছিল গুলমার্গে আসার ডেটটা। তো সেই জন্য আমরা 19 তারিখে আর টিকিট পাইনি, আমাদের 20 তারিখের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। আর সেই জন্য আমরা ট্রেকিং করে ভাবছি গুলমার্গের
মানে গন্ডোলার ফার্স্ট ফেজ অবধি যাব। আর এখানে সব এই যে আমরা এখন হেঁটে গন্ডোলার কাউন্টার অবধি যাচ্ছি। ফার্স্টে গন্ডোলা যেখান থেকে ছাড়ে সেই অবধি ফার্স্টে আমরা যাচ্ছি এইখান দিয়ে। এই যে এই হচ্ছে রাস্তা। এখানে কিন্তু অনেকেই অনেক কিছু বলবে যে আমাদেরকে মানে আমরা ঘুরিয়ে নিয়ে যাব, আমরা গন্ডোলা অবধি ছেড়ে দেবো। আপনি যদি বাচ্চা থাকে সঙ্গে তাহলে আপনারা গাড়িতে যেতে পারেন, নয়তো হেঁটে গেলে এনজয় করতে করতে যেতে পারবেন, এরকম ফটো তুলতে তুলতে যেতে পারবেন রাস্তায়। এইটা কিন্তু গলফ কোর্স, পুরো এই জায়গাটা কিন্তু পুরো গলফ কোর্স থাকে। এখন পুরো সাদা চাদরে মুড়ে গেছে গুলমার্গ। আস্তে আস্তে মেঘলাও হচ্ছে, ওয়েদারও খারাপ হচ্ছে। আমরা কিন্তু এখন আজকে স্নোফলস পেলেও পেতে পারি যদি লাক ভালো থাকে। তো ওয়ান 1.2 কিলোমিটার মতন হেঁটে এলাম আই লাভ গন্ডোলা থেকে। এখানে এটিভিগুলো রাখা আছে, এখান দিয়ে আমরা এদিকে উঠে পড়ছি এই সিঁড়ি দিয়ে। এই গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল গন্ডোলা ছাড়া স্টেশন এবং অফিস। এখান থেকে কিন্তু গন্ডোলার তৎকাল টিকিটও পাওয়া যায়। এই গন্ডোলার দুটি ফেজ রয়েছে। প্রথম ফেজটি হলো 10,000 ফিট উপরে কংডোরি, আর দ্বিতীয় ফেজটি হলো আফারবাদ, যেটি কিন্তু রয়েছে 14,000 ফিট উপরে। এখানে কিন্তু আলাদাই ভিড়, গন্ডোলায় কিন্তু প্রচণ্ড ভিড়, টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে। এই যে এন্ট্রিটা আছে, এখান থেকে বেরিয়ে আমরা এই বাদিক দিয়ে সোজা চলে গেলে আমরা রাস্তা পেয়ে যাব। এই যে বরফ গলে গলে কিন্তু পড়ছে, এই যে গন্ডোলার যে অফিস সেখান দিয়ে, যেখান থেকে স্টার্ট হয় গন্ডোলা, সেখান দিয়ে চলো যাওয়া যাক। এখানে প্রচণ্ড ভিড়। গন্ডোলা এখান দিয়ে ছাড়ছে, এই যে এইখান দিয়ে গন্ডোলা ছাড়লো এর উপর দিয়ে। এখন আমরা রাস্তা সন্ধান মোটামুটিভাবে পেয়ে গেছি, দেখা যাক। এই হচ্ছে রাস্তা, ওখান দিয়ে রোপওয়ে উঠছে। আমরা একটু কার্ভ নিয়ে আসছি এই দিকটা। দুটো রাস্তা দুদিকে চলে গেছে, আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না, কোনো লোক নেই এখানে। আমরা একজনকে জিজ্ঞেস করে, এখানে লোকালকে জিজ্ঞেস করে একটা জায়গা পেয়েছি, এখান দিয়ে আমরা উঠছি। এখান দিয়ে সব আইস স্কেটিং করে সবাই নামছে। এই যে এখান দিয়ে যেতে হবে আমাদের উঁচুতে, এরকমভাবে সবাই আসছে, স্লেজ গাড়ি করে নামছে। আমরা এই পথ দিয়ে এতটা উঠে এলাম, আর বেশি দূর এগোতে পারছি না, অনেকটা চলে এসছে, প্রায় 1 কিলোমিটার মতন এসছি, আর যাওয়া যাচ্ছে না। এত বরফ, গাড়ি ছাড়া আর ওঠা পসিবল নয়। সবাই এরমভাবে নামছে, কি সুন্দর। এই জ্যাকেটের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সমস্ত লোকেরা স্কেট করে নামছে, এখানে কিন্তু শেখাতে শেখাতে আসছে। এখন আমরা নেমে আসছি নিচে। ফেরার পথে একজন স্কিওয়ালা স্কি শেখানোর কথা বলে আমাকে স্কি জুতো পরিয়ে 2-1টা ছবি তুলে টাকা চাইতে শুরু করে স্কি না শিখিয়েই। শেষমেশ 2-3টে ছবি তুলে তাকে 100 টাকা দিয়ে সেই জায়গা থেকে চলে আসি আমরা। পর্যটন এলাকায় এরকম ছোটোখাটো খরচা হয়েই থাকে, তাই একটু সাবধানে সচেতন হয়ে থাকাই ভালো, বিশেষ করে কাশ্মীরে। বরফের জন্য তো হাফও যেতে পারিনি, ফার্স্ট ফেজ অবধি দূরের কথা, এত বরফ। আর বেশি দূর এগোয়নি, আমরা নিচে চলে এসেছি, আপনারা দেখতেই পেলেন। এখান দিয়ে সিধা চলে এসে আমরা কিন্তু এই যে এই রাস্তাটা ধরে চলে এসে এই গল্ফ কোর্সে ঢুকে পড়লাম, এই গেটটা দিয়ে। এটা পুরো গল্ফ কোর্স, আর এখন এরকম অবস্থা। এই যে সাঁকোগুলো আছে,
এগুলো পুরো বরফের মধ্যে ঢুকে গেছে। আর এখান দিয়ে একটা ছোট ক্যানেলের মতন যাচ্ছে, এটাই শুধু জল যাচ্ছে। আর পুরোটা সাদা, পুরোটা সাদা। উফ। ওই যে ও যাচ্ছে ওখানে। আলাদাই লাগছে, আলাদাই লাগছে। ঠান্ডা যে খুব লাগছে তাও বলবো না, হাওয়া না চললে ঠান্ডা লাগে না, এখানে ঠান্ডা লাগছে না খুব একটা। আমি ভেলপুরিও খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। যেখানে পুরো হোটেল ফোটেল সব আছে, ওখানে হেলিকপ্টার স্ট্যান্ড। আমরা এখানেই আছি, একটু পরে চলে যাব। এখন মেঘলা হয়ে আছে ওয়েদার, কখনো যে কোনো সময় স্নোফল হতে পারে। স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে হালকা হালকা। সমুদ্রের ধারে গিয়ে সবাই যেমন বালি দিয়ে ঘর বানায়, তেমনই বরফে এসেও ঝুরঝুরে বরফ দেখে স্নোম্যান বানাবো ভাবলাম। কিন্তু অতটা সময় না থাকায় হাতে থাকা বেলপুরির কৌটোটার মধ্যেই কিছু একটা বানিয়েই নিজেকে থামাতে হলো। দেখো স্নোফল হচ্ছে, ক্যামেরায় কতটা আসছি জানি না, তবে এখানে স্নোফল শুরু হয়ে গেছে। চলো আস্তে আস্তে, হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের স্ট্যান্ডে। কখন যে ওয়েদার পাল্টেছে বলা খুব মুশকিল। হালকা হালকা কিন্তু স্নোফল হচ্ছে। বরফের মধ্যে অনেকটা আনন্দ করে আর প্রচুর ফটো তুলে আমরা যখন ফেরার পথ ধরলাম, তখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা। ডান দিকে যে কাঠের কটেজগুলো দেখতে পাচ্ছেন, সেগুলি মূলত পর্যটকদের থাকার জন্য। বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন কাশ্মীর সবুজ রূপে সেজে ওঠে, তখন এই ঘরগুলোতে থাকা এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। এখানে সরকারি ও বেসরকারি দুই ধরনের কটেজ আছে। আগে থেকে বুকিং করে এখানে এক রাত থাকলে গুলমার্গের সৌন্দর্য আরও ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এখন চলে এসেছি আবার আই লাভ গুলমার্গ পয়েন্টে। এখন আর স্নোফল হচ্ছে না, স্নোফল কিন্তু থেমে গেছে, কিন্তু এখানে কিন্তু বিভৎস জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর টেম্পারেচার হু করে কমছে। সেদিনের মতন গুলমার্গকে বিদায় জানিয়ে চলে এলাম গাড়িতে। এবার আমার জায়গা হলো একদম লাস্ট বেঞ্চে, আর এখান থেকেই ফেরার পথের দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। এখন আমরা রওনা হলাম টানমার্গের পথে, ওখানে আমরা আজকে লাঞ্চ করব। এখন বেজে গেছে মোটামুটি 5টা 13 হয়ে গেছে, আর যেতে যেতে 5:30 বেজেই যাবে, 5:45 হয়ে যাবে। তখন আমরা লাঞ্চ করবো টানমার্গ থেকে। এখন বাজে 6টা, আমরা চলে এসেছি এইখানে লাঞ্চ করতে। এখানে কিন্তু আমাদের যে ট্যুর অপারেটর, তারা এখানে খাবার কিন্তু নিয়ে এসছে, গরম গরম করে দিল। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে এইরকম একটা এনভায়রনমেন্টে। ডাল, ফুলকপি, এরপর ডিমের ঝোল আছে। লাঞ্চ করে আবার আমরা রওনা দিলাম। লাঞ্চ তো হয়নি, ইভিনিং লাঞ্চ। ইভিনিং লাঞ্চ করে আমরা রওনা দিলাম। আর এখন বাজে 6:24, আর এখানে টেম্পারেচার এখন বলছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে শ্রীনগরে 14, কলকাতায় 33। কলকাতায় যেখানে সানসেট হওয়ার কথা 5:47, এখানে কিন্তু সানসেট হচ্ছে
6:43 और कोई सॉरी सॉरी को आई जमीन ওই জন্য এখনো আলো আছে। শ্রীনগরে ফেরার পথে আমরা একটা লোকাল দোকানে ঢুকেছিলাম কিছু শীতের পোশাক কেনার জন্য। তবে জিনিসপত্রের দাম খুব বেশি বেশি মনে হওয়ায় শেষ পর্যন্ত শুধু দেখেই খালি হাতে ফিরে আসতে হলো। দোকান থেকে যখন বেরোলাম তখন দিন ফুরিয়ে সন্ধে নেমেছে। আমরা চলে এসেছি হোটেলে আর এখন খেয়ে নিচ্ছি ইভিনিং স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার, ভেজি ফিশ ফিঙ্গার। এখন বাজে রাত 9:38, আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে আমার ফেভারিট ডিশ হয়েছে, মানে ওয়ান অফ দি ফেভারিট ডিশ খাচ্ছি এখন। দেখুন পোলাও, শ্রীনগরে বসে পোলাও খাচ্ছি। পোলাওয়ের সাথে কি আছে? কি আলুর দম। বাহ 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 বাহ। পোলাওয়ের সাথে আলুর দম ছাড়াও সে রাত্রে ছিল মাটন। রাতের খাওয়া শেষ করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলের রুমে, আর সেই সঙ্গে শেষ হলো আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিনের গল্প। আগামীকাল আমরা রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে, আর সেই নতুন সফরের গল্প থাকছে আগামী পর্বে।